বেহুলা লক্ষিন্দরের প্রেমের কাহিনী পড়বো আজকে, পাশাপাশি গাজী পীরের বীরত্বের কাহিনী পড়বো, তবে বাংলায় না, ইংরেজিতে। কিভাবে সম্ভব? তোমাদের পুরনো সিলেবাসে, অর্থাৎ নতুন সিলেবাসে যখন তোমরা আসছো, ফুল সিলেবাসে একটা গল্প ছিল লিজেন্ড অফ গাজী পীর, বাট ওই গল্পটা আমরা শর্ট সিলেবাসে অনেক বছর পড়ি না। পাশাপাশি এই বছর 26 ব্যাচে তোমরা যারা আসছো তাদের বইয়ে আরেকটা নতুন প্যাসেজ অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বেহুলার কাহিনীটা বা প্যাসেজটা। সো এই দুইটা প্যাসেজ আজকে আমরা পড়বো, যেহেতু একবারেই নতুন এই চ্যাপ্টার ইউনিট 3 এর লেসন 1 এবং 3 আজকে আমরা ধরেছি। দুইটা প্যাসেজ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু একাডেমিকে যেমন খুব বেশি হবে, যে কোনো বোর্ডে দেখবে একটা প্যাসেজ চলে আসছে, এমসিকিউ, শর্ট কোশ্চেন কিংবা ফ্লোচার্ট অথবা সামারির। এর বাইরে অ্যাডমিশনে ভুরি ভুরি প্রশ্ন আসবে এইসব জায়গা থেকে, কারণ নতুন নতুন প্রশ্ন করার জায়গা পাবে টিচাররা। সো খুব ভালো করে এই দুইটা লেসন আমরা পড়বো এবং পরবর্তীতে আরও একটা ক্লাস বাকি দুইটা লেসন নিয়ে নিব। দুইটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবা, নিজেদের প্রস্তুতির জন্য খুবই জরুরি হতে পারে তোমাদের। আসো এবার রিড দ্য টেক্সট ফ্রম বাংলাপিডিয়া। বাংলাপিডিয়া থেকে এই টেক্সটটা নেওয়া হয়েছে। বাংলাপিডিয়ার তোমরা যদি অনলাইন ভার্সনেও যাও তাও এই গল্পটা পাবা। টু লেজেন্ডারি ক্যারেক্টার্স বেহুলা অ্যান্ড চাঁদ সওদাগর। বেহুলা এবং চাঁদ সওদাগরের কথা বলা আছে। আমি শুরুতে লক্ষিন্দরের কথা কেন বুঝলাম, কারণ চাঁদ সওদাগরের ছেলে নাম হচ্ছে লক্ষিন্দর, একটু পরে আমরা পাবো। তো প্রেম কাহিনীটা ঘটছে তাদের মধ্যে, কিন্তু গল্পের মূল যে দুইজন তাদের মানে অন্যতম ক্যারেক্টার তারা হচ্ছে বেহুলা এবং চাঁদ সওদাগর। চাঁদ সওদাগরের সাথে একটা মারামারি আবার ছিল সর্পদেবী তার, সেগুলো আমরা আলোচনা করবো আজকে। সো এবার আসি আমরা, চলো পড়া শুরু করি। বেহুলা is a legendary folk heroine and one of the main characters of মনসা মঙ্গল, a medieval epic. যেহেতু বলছি যে বাংলায় পড়বো না, কিন্তু বাংলার অনেক কিছু আজকে আসবে, বাংলা সাহিত্যের অনেক ঘটনা আমরা ইংরেজিতেই আজকে পড়ায় দিব। মনসা মঙ্গল নামে একটা মেডিয়েভাল এপিক। এপিক শব্দের অর্থ হচ্ছে যেগুলাকে আমরা বলি হচ্ছে কি কাব্যগ্রন্থ, কিন্তু একটু বড় ধরনের হয়, ছোট ছোট কাব্যগ্রন্থের মতো না, মানে নর্মাল পোয়েট্রি বা এইসব না, লম্বা যেগুলো একদম মহাকাব্যের মতো হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে এপিক। তাহলে মেডিয়েভাল এপিক তার মানে মধ্যযুগীয়। এপিক কথাটা নাউন, এর আগে এটা মেডিয়েভাল শব্দটি এপিককে মডিফাই করেছে, দ্যাটস এটা অ্যাডজেক্টিভ হিসাবে বসবে। মধ্যযুগ, বাংলা সাহিত্যের যে মধ্যযুগটা ছিল সেই যুগের একটা মঙ্গল কাব্যের অনেকগুলো ধারা ছিল, তার মধ্যে এটা হচ্ছে মনসা মঙ্গল। মনসা নিজে এখানে একটা ক্যারেক্টার, সাপের দেবীকে বলা হয় মনসা। সেই জায়গার ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স ছিল হচ্ছে এই যে ওয়ান অফ দ্য, আমরা দেখেছি যে ওয়ান অফ দ্যার পরে সবসময় নাউনটা বসে প্লুরাল, ঠিক আছে? তাহলে ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স, নাউনটা এখানে প্লুরাল বসছে, ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স এবং লেজেন্ডারি ফোক হিরোইন ছিল বেহুলা। ফোক শব্দের অর্থ আমরা কালকে পড়েছি। ফোক যখন বসে তখন কী হিসাবে বসে? যখন ফোক শব্দটা বসে ইউজুয়ালি নাউন, কিন্তু কোনো নাউনের আগেও যদি সে আবার বসে তখন তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। হিরোইন এইখানে নাউন হিসেবে ছিল, এইবার ফোক আসছে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে। গ্রাম্য বা সেই মানে অর্ডিনারি মানুষজনের যে ইতিহাস বা সাহিত্য, সেই জায়গায় সে ছিল একজন লেজেন্ডারি হিরোইন। তাহলে লেজেন্ডারি কথাটাও এই হিরোইন কথাটাকেই মডিফাই করতেছে। অ্যাডজেক্টিভের আগে বসলেও সে অ্যাডভার্ব হিসাবে বসে নাই, কারণ সে নিজেও অ্যাডজেক্টিভ, বিকজ এই হিরোইনকে সে মডিফাই করতেছে। তাহলে বেহুলা কে ছিল? আর লেজেন্ডারি ফোক হিরোইন। লেজেন্ডারি শব্দটাকে আমরা বলতে পারি ভালো বাংলা হচ্ছে কিংবদন্তি, মানে যেটার ব্যাপারে খুব মানে ঐতিহাসিকভাবে একটা জিনিস প্রচলিত, কিংবদন্তি তুল্য বা এরকমভাবে একজন ফোক হিরোইন। আমরা সবসময় হিরোর গল্প শুনি, হিরোইনের গল্প কমই শুনি। এই লেসনটা এই জন্য আরও ইম্পর্টেন্ট, যেখানে একজন হিরোইনের গল্প বলা হচ্ছে। এবং ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স অফ মনসা মঙ্গল, মনসা মঙ্গলের অন্যতম প্রধান চরিত্র, যেটি একটি মেডিয়েভাল এপিক। তাহলে যদি প্রশ্ন আসে তোমাদের এইচএসসি ফাইনালে যে বেহুলা কে ভাইয়া, তাহলে অন্তত এইটুকু লিখতে পারবা, ঠিক আছে? শি ওয়াজ দ্য ডটার অফ সাইভেন অফ উজানিনগর। উজানিনগরের সাইভেনের কন্যা তিনি ছিলেন। শি ওয়াজ দ্য, আরও পরিচয় যাচ্ছে, তার মানে প্রশ্ন আরও বড় করে আমরা লিখতে পারবো, ঠিক আছে? তার ব্যাপারে কি কি বলা হচ্ছে? লক্ষিন্দর ওয়াজ দ্য ইয়াংগেস্ট সন অফ চাঁদ সওদাগর অফ চম্পকনগর। চম্পকনগরের চাঁদ সওদাগর মানে তো আমরা বুঝতেছি ব্যবসায়ী ছিলেন, তার ছেলের নাম ছিল লক্ষিন্দর। অনেকগুলো ক্যারেক্টার পাচ্ছি আমরা, হ্যাঁ, মনসা পাইলাম, এখনও মনসা আসে নাই যদিও, বেহুলা পাইছি, দেন আমরা পাইছি হচ্ছে সাইভানের, উজানিনগরের সাইভানকে পেয়েছি, এবং ইয়ংগেস্ট সন চাঁদ সওদাগরের কে? লক্ষিন্দর। এইবার আসো, বেহুলা গ্রিউ আপ টু বি আ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট ওমেন অ্যান্ড ওয়াজ ম্যারিড টু লক্ষিন্দর। এইখানে ইন্টেলিজেন্ট কথাটাকে আপাতত দাগ দিয়ে রাখা, আমি এটা পরে এসে ব্যাখ্যা করব যে কেন তাকে ইন্টেলিজেন্ট ওমেন বলা হলো। বিউটিফুল তো মানে যেহেতু বাংলা সাহিত্যের মানে হিরোইন, তার মানে তো তার সুন্দর বলাই হবে, কিন্তু আলাদা করে কেন ইন্টেলিজেন্ট বলা হলো এটার একটা কারণ আছে। তো এই যে বেহুলাকে আমরা দুটা ডায়লগে ভাগ করলাম, একটা হচ্ছে তাকে আমরা বিউটিফুল বললাম এবং ইন্টেলিজেন্ট বললাম,
এবং তার বিয়ে হয়েছিল কার সাথে? লক্ষিন্দরের সাথে। কারো বিয়ে হওয়া ম্যারিড টু বসে, কাউকে বিয়ে দিয়ে দেয়া ম্যারিড অফ বসে, যেটা আমরা আবার অ্যাডোলেসেন্সেও পাই। চাঁদ সওদাগর, a devotee of Shiva, had boasted that he was clever and stronger than Manosha, the snake goddess. এইবার আসো মনসার নাম পাইলাম আবার ক্যারেক্টার। মনসা কে ছিল? দ্য স্নেক গডেস। এই স্নেক গডেসটা মনসার অ্যাপোজিটিভ হিসেবে বসছে। এইখানে চাঁদ সওদাগর যেইটুকু আছে, এই চাঁদ সওদাগরের আবার একটা বর্ণনা দিছে, আর ডেভোটি অফ শিবা, সে শিবের পূজা করতো। চাঁদ সওদাগর শিবের পূজা করতো, তাহলে ডেভোটি অফ শিবা এইটা চাঁদ সওদাগরের অ্যাপোজিটিভ। মনসা দ্য স্নেক গডেস, সে সার্পের দেবী, এইটা মনসার অ্যাপোজিটিভ। এইবার আসো হ্যাড বোস্টেড, তার এই অহংকার ছিল কার? এই চাঁদ সওদাগরের, যে সে ক্লেভার ছিল এবং স্ট্রঙ্গার ছিল মনসার চেয়ে। যেহেতু সে শিবের পূজা করে, তার নিজের শক্তিমত্তা এবং তার বুদ্ধিমত্তা নিয়ে সে খুবই প্রাউড ফিল করতো, যে আরে মনসা টনসা গুণার আমার টাইম নাই, ঠিক আছে। দেন বসছে কেন? কারণ এইখানে কম্পারেটিভ, এইখানে কম্পারেটিভ, দুটার মাঝখানে দেন বসে। আচ্ছা, এইবার আসো ক্যারেক্টারগুলো যা পাইছি আরেকবার একটু মার্ক করে নিয়ে নাইলে পরে আমরা ভুলে যেতে পারি, ঠিক আছে। কী কী ক্যারেক্টার পাইলাম? আরে প্রথমে পাইছি বেহুলা, তারপরে পাইছি বেহুলার বাপ, দেন পাইছি আমাদের চাঁদ সওদাগর, আর চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দর 3 এবং 4। এরপর পাইলাম হচ্ছে মনসা নাম্বার 5, ঠিক আছে। এই 5 জন ক্যারেক্টারকে আমরা পাইছি, ওকে। আচ্ছা, হি বিল্ট অ্যান আয়রন চেম্বার ফর লক্ষিন্দর বিলিভিং টু বি ইমপ্রেগনেবল, হাউএভার। আচ্ছা চলো এই মাঝখানে আমি একটু বাংলা স্টোরি শোনাই নিই, নাহলে বুঝবা না। লক্ষিন্দরের যে বাপ চাঁদ সওদাগর, তার সাথে মনসার একটা বহুকালের দ্বন্দ্ব ছিল। সে মনসাকে পূজা দিত না, অথচ সে মানে নদীতে এটাকে কি বলে, যে সাগরে ব্যবসা করতো। সো যেটা হইতো যে মনসা চাইতো, এই পৌরাণিক কাহিনী অনুযায়ী, এপিক অনুযায়ী, সে চাইতো যে মনসা চাইতো যে লক্ষিন্দর তার পূজা দিক, সাপের দেবী সে, সমুদ্র তার কন্ট্রোলে, কিন্তু সে পূজা করে শিবের। এই যে মানে রাগটা ছিল, মানে লক্ষিন্দর চাঁদ সওদাগরের অহংকার আর কি বলে এটাকে মনসার যে রাগ, এই দুইটার মানে ঝগড়ার ফ্যাসাদের ভুক্তভোগী হলো চাঁদ সওদাগরের ছেলেগুলা। তার 4-5টা ছেলে ছিল, সবগুলারে মেরে ফেলছে মনসা কোনো না কোনোভাবে। ব্যবসায় গেছে মারছে, ঘুরতে গেছেন ওখানে সাপে কামড় দিয়ে মারছে, সে তার সাঙ্গপাঙ্গ দিয়ে মারছে, সোজা বাংলা। এখন তার যে ছোট ছেলে লক্ষিন্দর, বিয়ে হইতেছে তার কিছুদিন পর, মনসা থ্রেট দিছে, তুমি যদি এবারও আমার পূজা না দাও চাঁদ সওদাগর, তোমার ছোট ছেলেরও আমি মারবো। কি এক বিপদে পড়ছে সে, যে একটাই ছেলে আছে আমার, তারও যদি মাইরা ফেলে। এখন সে তো অহংকারী, মানে সে তো কোনোভাবেই তারে পূজা দিবে না, সে তো শিবের পূজা করে। সে বলছে যে আমি যেমনি হোক আমার ছেলের মানে মানে যান বাঁচায় ছাড়বো। এই জন্য সে একটা প্ল্যান করছে। প্ল্যানটা কি? এটা হচ্ছে প্ল্যান যে হি হচ্ছে চাঁদ সওদাগর বিল্ড অ্যান আয়রন চেম্বার। সে একটা আয়রন চেম্বার তৈরি করলো। আয়রন চেম্বারটা কার জন্য তৈরি করলো? ফর লক্ষিন্দর। বিলিভিং ইট টু বি ইমপ্রেগনেবল। এইটাকে ইমপ্রেগনেবল বলা হলো। ইমপ্রেগনেবল মিনস যেটা ভেদ্য না, যেটার ভিতরে যাওয়া যায় না, ঠিক আছে, ক্রস করা যায় না, যেটা বাউন্ডারিতে থেমে যাইতে হয়, মানে কোনো ছিদ্র নাই, নিশ্ছিদ্র, এরকম একটা আয়রন চেম্বার তৈরি করলো। হাউএভার অন দ্য ওয়েডিং নাইটে বেহুলা অ্যান্ড লক্ষিন্দর ওয়েডিং নাইটে মনসা সেন্ট আ স্নেক টু কিল লক্ষিন্দর। লক্ষিন্দরকে বিয়া করার জন্য একটা ছোট সাপ পাঠাইলো। দ্য স্নেক মেড ইটসেলফ অ্যাজ ফাইন অ্যাজ এ স্ট্র্যান্ড অফ এয়ার, ঠিক আছে। তাকে সাপ নিজেকে এতটাই ছোট করলো, মেড ইটসেলফ অ্যাজ ফাইন অ্যাজ। এইখানে আমরা দেখতে পাই হচ্ছে ডিগ্রির ব্যবহার, পজিটিভ ডিগ্রি, অ্যাজ ফাইন অ্যাজ কার মতো? স্ট্র্যান্ড অফ হেয়ার। স্ট্র্যান্ড অফ হেয়ার একসাথে রাখবো। স্ট্র্যান্ড অফ হেয়ার হচ্ছে চুলের, এই যে চুলের অগ্রভাগ যেরকম চিকন, এই সাইজ করে ফেললো সে নিজেকে। কিন্তু সে ঢুকবে কেমনে? ঘটনার বাকি অংশ বলতেছে এবার। তো লক্ষিন্দর যখন এটা বানাইছে আয়রন চেম্বারটা, যেই মানে যাকে অর্ডার দিছে এটা বানানোর জন্য, আয়রন চেম্বার বানানোর জন্য, ওই এটাকে কী হয়, কামার হয় না কুমার হয়? কামার হয়। তো কামারকে বলছে যে এমনভাবে বানাবি যাতে কোনো সাপ ঢুকতে না পারে, কোনো ছিদ্র থাকবে না। আবার মনসা যে ওই কামারের থ্রেট দিছে, তুই যদি এটার মধ্যে ফুটে না রাখোস, যদি সাপ ঢুকতে না পারছে, তো তোর বংশের আমি নির্বংশ করে ফেলবো। বেচারা তো করছে মানে ফাটাবাসের চিপা, যেখানে আমি কই যাব। তো সে দুই পক্ষের কথাই রাখছে, এমনভাবে বিল্ড করছে জিনিসটাকে যাতে কোনো ছিদ্র না থাকে। কিন্তু মনসারে বলছে তুমি আমারে যদি, আমি সর্বোচ্চ একটা চুল পরিমাণ ফাঁকা রাখতে পারবো, মানে আমি বিল্ড যখন করবো, আয়রন যখন ঢালবো, আমি একটা চুল দিয়ে রাখবো, এটা আমি টেনে বের করবো। তুমি যদি এমন সাপ পাঠাইতে পারো যে সাপ ওটার মধ্যে ঢুকতে পারবে, তাইলে চাঁদ সওদাগর দেখলো না ফুটাটা, আমি বেঁচা গেলাম, আবার তুমিও তোমার সাপ পাঠিয়ে দিতে পারলা, আমি এইবারও বেঁচা গেলাম। এইবার ঘটনা হচ্ছে যে ওই সাপ
যেহেতু মনসা সাপের দেবী, সে পারছে একটা সাপ পাঠাইতে যেইখানে সাপ নিজেকে একদম স্ট্র্যান্ড অফ হেয়ার একদম চুলের ডগার মতো চিকন হয়ে সে ঢুকে ওই চেম্বারের মধ্যে ঢুকছে লক্ষিন্দরের বাসরাইতে। এন্টারিং দ্য চেম্বার থ্রু আ মিনিট হোল বিট লক্ষিন্দর। ঠিক আছে, এইবার সাপ এদিক দিয়ে ঢুকে দিছে লক্ষিন্দর একটা কামড়, গেল লক্ষিন্দর ময়রা। ঠিক আছে, বিট লক্ষিন্দর মানে বাইট থেকে বিট হয়েছে, এইভাবে সে এন্টারিং দ্য চেম্বার হল। ঠিক আছে, এখন যদি এই অংশটুকু রাখো বাক্যের, এইখানে কিন্তু নন ফাইনাইট ভার্ব হচ্ছে এটা, হ্যাঁ এটা একটা নন ফাইনাইট ভার্ব। যদি এটাতে তুমি ক্লজ মেকার অ্যাড করে ফাইনাইট ভার্ব করতে চাও তাহলে তুমি লিখতে পারবা when the snake entered the minute hole it bit লক্ষিন্দর। ঠিক আছে, করা যাবে এগুলা। আসো এবার, বাট ঘটনা কি ঘটলো, তো স্বামী যে মারা যাবে, বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট হার হাজব্যান্ডস ডেথ। বেহুলা বললো যে না, আমার শ্বশুর আর তুমি মারামারি করবা, আর মাঝখান থেকে আমি সারা জীবন ধরে বড় হয়ে বিয়ে শাদী করছি, প্রথম রাতে আমার হাজব্যান্ড মারা যাবে, এই জিনিস হবে না। ছোট্ট গ্রামারের নিয়ম, রিফিউজের পরে 2+1 বসে রাইট ফর্ম ভার্বসের নিয়ম অনুযায়ী সে তার হাজব্যান্ডের মৃত্যুকে মেনে নিল না, যে আপনাদের মারামারি ভাই, আপনি শিবের পূজা করেন আমার শ্বশুর, আর আপনি সাপের দেবী, আপনারা মারামারি করেন, আমার জামাই টানাটানি করতেছেন কেন। হি প্লেসড হার হাজব্যান্ডস ক্রপস অন দ্য ব্যানার রাফট অ্যান্ড সেট আউট অন আ হ্যাজার্ডাস জার্নি টুয়ার্ড অ্যাবাউট অফ গডস। সে কী করলো, তার হাজব্যান্ডের মৃতদেহকে একটা ব্যানানা রাফটে উঠালে। এই গল্প তোমরা শুনছো, গানও শুনছো, ও বেহুলা আমি বললে আমায় নিয়ে ভাষায় ভেলা, এরকম একটা গান আছে সম্ভবত কোনো এক ব্যান্ডের। তো এইখানে ব্যানানা রাফট দিয়ে সে কী করলো, একটা ভেলা বানায় সেট আউট, যাত্রা শুরু করা। সেট আউট শব্দের অর্থ হচ্ছে টু স্টার্ট এ জার্নি। হ্যাঁ, টু স্টার্ট এ জার্নি, অ্যাকচুয়ালি এইটুকুই, স্টার্ট এ জার্নি। হ্যাঁ, যাত্রা শুরু করা, বাংলায় লিখে দিলাম যেহেতু পরে একটা ইয়ে আছে। হ্যাজার্ডাস জার্নি, খুবই বিপদ সংকুল একটা যাত্রা সে শুরু করলো টুয়ার্ড অ্যাবাউট অফ গডস। দেবীরা যে জায়গায় থাকে হিন্দু পুরাণ অনুযায়ী, মানে স্বর্গের দিকে সে যাত্রা শুরু করলো। ডিসপাইট অল দ্য ডেঞ্জার্স অ্যান্ড টেম্পটেশনস শি এনকাউন্টার্ড, রাস্তার মাঝখানে মনসা তারে নানান ধরনের ঝুঁকি দিছে, নানান ধরনের টেম্পটেশন দিছে, জামাই এর চেয়ে ভালো জামাই দিবে, এর চেয়ে সুন্দর জামাই দিবে, ধন সম্পদ দিবে, নানান কিছু করছে। বেহুলা কন্টিনিউড হার জার্নি অ্যান্ড ফাইনালি সাকসেড ইন রিচিং দ্য অ্যাবাউট অফ গডস। কিন্তু বেহুলা থামে নাই, সে তার জার্নি কন্টিনিউ করছে এবং শেষমেশ সে কী করছে, পৌঁছাইতে সক্ষম হয়েছে। ইন দেখো প্রিপোজিশনের পরে তোমাদের রাইট ফর্ম ভার্বসের নিয়ম অনুযায়ী প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি বসে, নন ফাইনাইট। ফাইনালি সে পৌঁছাইলো। হি প্লিডেড ফর হার হাজব্যান্ডস লাইফ অ্যান্ড প্রমিসড মনসা দ্যাট চাঁদ সওদাগর উড ওয়ার্শিপ হার। এইবার আসো বাংলা সাহিত্যবাদ দাও, মধ্যযুক্ত বাদী। প্লিড মানে হচ্ছে রিকোয়েস্ট করা। হ্যাঁ, একটা ভালো জিনিস, মানে খুব মনোযোগ দিয়ে একটা জিনিস বোঝার চেষ্টা করো। তোমাদের যদি বাসায় ভাবি থাকে কারো, হ্যাঁ, বা তোমাদের বোন যদি কোথাও বিয়ে হয়ে থাকে, দেখবা তোমাদের এখনও কি মানে বাড়ির বউ শ্বশুরের মুখের উপরে কথা বলতে পারে? এখনও মুখের উপরে কথা বাদ, এটা তো বেয়াদবি হিসাবে যায়। নর্মাল কনভারসেশনে কি বউ মানে সম্ভব যে বাড়ির মেয়েই তো পারে না বাপের উপরে? ঠিক আছে, তো যখন এই কাব্য লেখা হচ্ছে তখন মেয়েদের সামাজিক অবস্থান মানে এতটাও না যে মানে সে নর্মালি তার ভাইয়ের সাথেও কনভারসেশন চালাইতে পারে, এমন সাহিত্য খুঁজে পাবে না। যে নর্মালি নিজেদের মধ্যেও খুব মানে রবীন্দ্রনাথও যখন লিখতেছে তখনও এসে দেখবা যে সখী সখী গল্প হচ্ছে, মানে খুব মানে কি বলবো এটারে, যে খুব মানে ঠাটবাট বজায় রাখা নারী ক্যারেক্টার খুব কমই আছে। এই সময়ে একজন নারী তার হাজব্যান্ডকে নিয়ে দেবীকে বলতেছে যে আমি মেক শিওর করবো, হি প্রমিসড যে আমি মেক শিওর করবো, নেন আপনি আমার জামাইয়ের আগে ফিরিয়ে দেন, আমি এটা মেক শিওর করবো যে চাঁদ সওদাগর উড ওয়ার্শিপ, আপনাকে আমার শ্বশুর ওয়ার্শিপ করবে, এটা আমি মেক শিওর করবো। এই জায়গাটাই হচ্ছে এই যে ভদ্রমহিলাকে যে ইন্টেলিজেন্ট বলছিলাম এবং বলছিলাম যে পরে এসে পড়াবো, এই একটা ক্যারেক্টার তুমি আর খুঁজে পাবে না মধ্যযুগে। এইখানে বেহুলা হচ্ছে অনন্য, যে সে ওই সাহসটা দেখাইছে যে সে যাবে, তার ইয়ার সাথে কথা বলবে, শ্বশুরের সাথে কথা বলবে, তারা বুঝাবে যে আপনার এত অহংকার কেন, একটা পূজা দেন যেমনিই দেন, দিয়ে আপনার আগে মানে আপনার সম্পদ দিয়ে কী লাভ, আপনার ব্যবসা করে কী লাভ, আপনার এত শিবের পূজা দিয়ে কী লাভ যদি আপনার ছেলেরাই না থাকে। হ্যাঁ, তো এইটা যে সে সাহসটা নিছে, অ্যাটেম্পটা নিছে, এই কারণে হচ্ছে এই যে ইন্টেলিজেন্ট ওমেন তাকে বলা হয়েছে। ঠিক আছে, আসো এবার মুভড বাই বেহুলাস লাভ ফর হাজব্যান্ড। এই মুভড এখানে হচ্ছে ইয়া হিসাবে বসছে, পার্টিসিপল হিসাবে বসছে। কে? মনসা কি করলো, বেহুলার এই ভালোবাসা দেখে, এই নিবেদন দেখে এতটাই ইন্সপায়ার্ড হলো, এতটাই মানে টাচড হইলো সে, নট অনলি রিস্টোর্ড লক্ষিন্দর, সে শুধু যে লক্ষিন্দরকেই ফিরিয়ে দিল তা না, বাট অলসো হিজ ব্রাদার হুম শি হ্যাড কিল্ড আর্লিয়ার। আমি বলছিলাম সব ছেলেরা মেরে ফেলছিল, সেই ছেলেগুলোকে ফিরেছে। যাও যাও যাও, তোমার ভাসুর টাসুর সবাই নিয়ে তুমি বাড়ি যাও তো, ঠিক আছে, আমি খুব খুশি হলাম।
বেহুলা রিটার্ন হোম উইথ হার হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স ইন ল, সে তার ভাইদেরকে মানে ভাসুরদেরকে নিয়ে ফিরলো। খেয়াল করো কম্পাউন্ড নাউন যখন হবে তখন আমরা দেখবো যে এই যে ব্রাদার্স ইন ল এটা যখন প্লুরাল হবে তখন আর শেষের অক্ষরে প্লুরাল হয় না, মূল নাউন যেটা সেটাতে প্লুরাল হয়। নাউনের ক্লাসে তোমরা পড়বা অ্যাডমিশনে, বাট এখনই শিখে রাখো। মানে ব্রাদার ইন ল একজন, ব্রাদার ইন লজ মানে অনেক মানে ভাষণ না, ব্রাদার্স ইন ল এইভাবে হয়, ঠিক আছে। চাঁদ সওদাগর ফাইনালি বাউট বিফোর মাইট অফ মনসা, মনসার সম্মানে সে হালকা মানে পূজা দেয় নাই, কিন্তু সে যেটা করছে সে একটু মাথা নত করছে আর কি, মানে একটা মানে হালকা নট করছে যে ঠিক আছে যাও তোমার অহংকার মানলাম। লক্ষিন্দর অ্যান্ড বেহুলা দেন রিটার্ন টু দ্য হেভেনলি অ্যাবাউট অ্যাজ অনুরুদ্ধ অ্যান্ড উষা এবং অনুরুদ্ধ নামে সে তাদের মানে স্বর্গের বাড়িতে তারা ফিরে গেছে। এই স্টোরি আর আমার মনে নাই, বাট আপাতত হচ্ছে এই যে এইখানে এসে ফাইনালি সে এসে তার মানে শ্বশুরকে কনভিন্স করছে যে বাবা আপনারই তো সন্তানের সন্তানরা সবাই, আমিও তো আপনার মেয়ের মতো, একটু কথা শোনান বাবা। এটা এখন ইমাজিন করতে পারবা না যে অ্যাকচুয়ালি যে মধ্যযুগের যে কোনো সাহিত্যে যেখানে নারীদের কোনো স্বাধীনতাই ছিল না সেইখানে এরকম একটা ক্যারেক্টার প্লে করানো খুব খুব অসাধারণ ব্যাপার, ঠিক আছে। সো এই জন্য বেহুলা এখানে আসতে পারে, পাশাপাশি এখান থেকে প্যারাগ্রাফ আসতে পারে তোমাদের যে ওমেন এম্পাওয়ারমেন্টের কী দিয়ে আমি জানি না, আমি হলে আমি ডেফিনেটলি এখান থেকে একটা কিছু প্যারাগ্রাফ দিতাম। যারা অ্যাডমিশন আমার কাছে পড়বে তাদেরকে তো আমি দিবই ডেফিনেটলি। এমন হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এবার আসো এমসিকিউ অ্যাজ ইউজুয়াল তোমরা শেষ করে নিবা, এটা নিয়ে আর আমি গোতাগুতি করবো না। এমসিকিউগুলাই ভেরি ইজি, সিনোনিম অ্যান্টোনিম বেশি দেয়া। আচ্ছা, কুড বেহুলা মেক হার প্রমিস ট্রু, ওয়াই নট? সে কি পারছে? ডেফিনেটলি পারছে, ওয়াই নটের তো অপশন নাই, ঠিক আছে। ডেফিনেটলি কেন? কারণ ওই যে তার কি বলবো এটাকে যে তার ইন্টেলিজেন্স, হ্যাঁ ইন্টেলিজেন্স, ডেফিনেটলি তার ইন্টেলিজেন্স এখানে সবচেয়ে বড় পাওয়ার হিসাবে কাজ করেছে। তার যে সাহস, কারেজ, অ্যান্ড মোস্টলি তার লাভ, পাওয়ার অফ লাভ। সে যে হাজব্যান্ডকে ভালোবাসে, নর্মালি তো হাজব্যান্ডে সে মরতে দিলেই পারতো, কিন্তু এই যে একটা নারী একা এত বড় জার্নি করে সেখান থেকে স্বামীকে বাঁচায় নিয়ে আসছে, অসাধারণ ব্যাপার। আচ্ছা, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ বেসড অন রিডিং, আচ্ছা এটা পারবা, হ্যাঁ ক্যারেক্টার বর্ণনা করতে বসে। হু আর দ্য লেজেন্ডারি ক্যারেক্টার্স অফ দিস এপিক, সবগুলাকে উল্লেখ করে দিবা, প্রথমেই দিবা তোমার বইয়ে বেহুলা আগে, তুমি বেহুলাকে আগে দিবা। আমি একটা কথা সবসময় বলি, প্যাসেজ অনুযায়ী তুমি অ্যান্সার করবা। তুমি মঙ্গলকাব্য পড়ে ফেললে তুমি জানো যে চাঁদ সওদাগরের চেয়ে বড় প্লেয়ার ওইখানে কেউ নাই, বাট তুমি এই ঘটনা বর্ণনা করবা না, তোমার এখানে মঙ্গলকাব্য পুরোটা দেয় নাই, ঠিক আছে। তোমাকে এখানে দিছেই হচ্ছে শুধু বেহুলার কাহিনী, তুমি এইটুকুই বর্ণনা করবা। দেন লক্ষিন্দর এবং অন্যান্যদের কথা তুমি চাইলে বর্ণনা করতে পারো, বাট এই তিনটা মেন ক্যারেক্টার। হাউ ডিড, তাহলে সে কী করছে? প্রথম হচ্ছে রিকোয়েস্টেড প্লিড লেখা আছে ওইখানে, বাট আমরা রিকোয়েস্টেড লিখবো, রিকোয়েস্টেড। তারপর সে প্রমিস করছে, কি প্রমিস করছে সেটা তুলে ধরবা, ঠিক আছে। এই জন্য আমি জাস্ট পয়েন্ট লিখে দিলাম, তোমরা এগুলো লিখে ফেলতে পারবে ইনশাল্লাহ। সর্ট অফ লাইব্রেরি ডিড মনসা লক্ষিন্দর হ্যাভ ফাদার ভিডিও, চলো এটা করো, এটা তোমাদের HW দিলাম, দেখি পারো কি না। আচ্ছা, এবার আসো ফ্লো চার্টের ক্ষেত্রে কী হবে? লেজেন্ডারি ফোক হিরোইন, ওকে দিয়ে শুরু হয়েছে আর্টিকেল দিয়ে, তাহলে বিউটিফুল ওমেন, এখান থেকে আমরা লিখতে পারি বিউটিফুল ওমেন, ঠিক আছে, বিউটিফুল ওমেন। তারপরে অ্যান ইন্টেলিজেন্ট ওমেন, লাভিং, এখানে লিখতে পারবো লাভিং স্পাউস, ঠিক আছে, বা ওয়াইফ, ঠিক আছে। তার যে কারেজ ছিল সেই কারেজটাকে আমরা তুলে ধরে নিয়ে আসতে পারি, ভেরি কারেজাস পারসন, ঠিক আছে, কারেজাস পারসন, 6 নম্বরে যে কোনো একটা দিয়ে দিব, অনেকগুলো আছে তার বলার মতো। ওকে, আসো গেল। আর প্যাসেজটা প্যারাফ্রেজ অ্যাজ ইউজুয়াল, প্যারাফ্রেজের তোমাদেরকে হচ্ছে ক্লাস দেয়া আছে, এই ভিডিও লিঙ্কের নিচেও দিয়ে দিচ্ছি, প্যারাফ্রেজ ভালো করে দেখবা। গেল। এইবার আসো লেজেন্ড অফ গাজী, যেখান থেকে আগে প্রশ্ন আসতো যখন ফুল সিলেবাসে ছিল, রেগুলার প্রশ্ন আসতো। সো যেহেতু এখন ফিরছে, আবার শর্ট সিলেবাসের পরে আবার ফুল সিলেবাসে ফিরছে, সো আসার সম্ভাবনা থাকবে। অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লেজেন্ডস মানে হচ্ছে উপকথা যেগুলা, হ্যাঁ মিথস রূপকথা উপকথা, এইগুলাই কিংবদন্তি কথা যেগুলা। Ghazi Pir was a Muslim saint who is said to have spread Islam in parts of Bengal close to Sundarban. তাহলে গাজী পীরকে was a Muslim saint বলার পরে তাকে আরেকটু বর্ণনা দিছে, সেই বর্ণনা দেওয়ার সময় আমরা দেখব একটা ক্লজ মেকার বসানো হয়েছে, তারপরে ফাইনাইট ভার্ব বসানো হয়েছে, এরপরে যেই কথাটুকু বলা হয়েছে এই পুরাটাই তাকে মডিফাই করার জন্য বলা হয়েছে সেন্টকে। তাহলে এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ এইটুকু একটা অ্যাডজেক্টিভ ক্লজ।
তাহলে গাজীপীর ছিলেন একজন মুসলিম সেন্ট সাধক, যিনি সুন্দরবনের কাছাকাছি এলাকায় তিনি ইসলামকে প্রচার করেছিলেন বাংলাদেশে, এইভাবে তার পরিচয় দিচ্ছে। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে হু ওয়াজ গাজীপীর, এটুকু অ্যান্সার করে দিবা। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, ঠিক আছে, প্যাসিভ হয়েছে, খেয়াল করো, ওয়াজ ক্রেডিটেড, বাই বলে নাই কিন্তু। তাহলে ক্রেডিটের সাথে উইথ বসে, সারপ্রাইজের সাথে অ্যাড বসে, ঠিক আছে, প্লিজডের সাথে অ্যাড বসে, নো এর সাথে টু বসে। এই জিনিসগুলা কিছু এক্সট্রা ভয়েসের সময় আমরা পড়ছিলাম যে প্যাসিভ করার সময় কিছু জিনিসের সাথে বাই যুক্ত হয় না, কারোর সাথে টু হয়, কারোর সাথে ইন হয়, অ্যাড হয়, উইথ হয়। এই ক্রেডিটের সাথে উইথ বসে। মেনি মিরাকলস ছিল, তার কিছু পাওয়ার ছিল, হ্যাঁ, অ্যাবসলিউট পাওয়ার ছিল। ফর এক্সাম্পল, হি কুড সাপোজেডলি কাম ডেঞ্জারাস অ্যানিমাল অ্যান্ড মেক দেম ডসাইল। এইখান থেকে যে কি পরিমাণ প্রশ্ন দেখবা প্রিভিয়াস ইয়ারে আসছে এই একটা লাইন থেকে, ঠিক আছে, যে সে কি করতে পারতো, কাম দ্য ডেঞ্জারাস অ্যানিমালস, ঠান্ডা করে ফেলতে পারতো। এই যে ধরো একটা ছবি দেখো, বাঘ নিয়ে বাঘের পিঠে সে বসছে এবং এই হাতে হচ্ছে একটা সাপ, এটা কি বুঝতে পারতেছে কিনা আমি জানি না, এই হাতের মধ্যে একটা সাপ নিয়ে ঘুরতেছে সে। তো এই যে ডেঞ্জারাস অ্যানিমেলগুলোকে, কারণ সুন্দরবনের আশেপাশে তো এখনও সুন্দরবনে কুমির মানুষ নিয়ে যায়, শুনতেছো না, এগুলো নিউজ তো মনে জানো তোমরা, যে গেছে মাছ ধরতে, কুমির নিয়ে চলে গেছে মানুষকে, বাঘে খেয়ে ফেলে, বাঘ মামা ডাকে ওরা বাঘকে, হ্যাঁ। তো এই ডেঞ্জারাস অ্যানিমেলগুলোকে সে কাম করতে পারতো, ঠান্ডা করতে পারতো। অ্যান্ড মেক দেম ডসাইল, ডসাইল মানে হচ্ছে তাদেরকে ডোমেস্টিক করে ফেলতো, ঠিক আছে, বশ করে ডোমেস্টিক করে ফেলতো। হি ইজ ইউজুয়ালি ডিপিক্টেড ইন পটস, গাজীর পট নামে ডিপিক্টেড কথাটা আমরা আগেও পড়ছি আর্ট অ্যান্ড ক্রাফটে, চিত্রায়িত হওয়া, ঠিক আছে। এই যে একটা চিত্রায়িত, এই দেখো এটা বর্ডার দেয়া আছে, এই বর্ডারের মধ্যে তার একটা ছবি পাওয়া যাচ্ছে। তাহলে এই গাজীর পট নামে, গাজীর পট নামে পাওয়া যায় এগুলাকে। স্ক্রল পেইন্টিং, মানে পটস আর স্ক্রল, পটের মানে ইংরেজিটা হচ্ছে স্ক্রল পেইন্টিং, এটা, ঠিক আছে, যেটা কীভাবে, রাইডিং আ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার অ্যান্ড আ স্নেক ইন হ্যান্ড, এই যে, বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু তার কোনো ভয় লাগতেছে না, ঠিক আছে, যে একটা বাঘের উপরে সে বসে আছে এবং হাতে সাপ নিয়ে ঘুরতেছে, এটা সে রেগুলার করতো তা না, যে তার ঘোড়া ছিল না বাঘে নিয়ে দৌড়াইতে, ব্যাপারটা তা না, তার সাহসিকতার জায়গাটা তুলে ধরা হয়েছে। According to some stories, he also fought crocodiles who threatened the people of the region full of canals, creeks and indeed a candy water jungle border. এটা খুব স্বাভাবিকভাবেই হওয়ার কথা ছিল, তাই না, যেহেতু সে এমন একটা এলাকায় আসছে। he fought with crocodiles who threatened, আচ্ছা, fought with crocodiles, এই ক্রোকোডাইলসকে আবার মডিফাই করতেছে, ক্রোকোডাইলকে who threatened the people of the region full of canals and creeks, হ্যাঁ। তাহলে এই বাকি অংশটা যেহেতু ক্রোকোডাইলকে মডিফাই করছে, এই ভদ্রলোকও এখানে কি হিসাবে বসছে, এইটা হচ্ছে অ্যাডজেটিভ ক্লজ হিসাবে বসছে, এই ক্রোকোডাইলকে মডিফাই করছে, ঠিক আছে। আসো, বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, তার যে সাহসিকভাবে তিনি যে সেখানে উপস্থিত ছিলেন এবং তার যে অ্যালার্টনেস ছিল, সতর্কতা ছিল, অল প্রেডিটরি অ্যানিমালস ওয়ার সেড টু বি, আচ্ছা এখানে ভিজিল্যান্ট প্রেজেন্স তাহলে অ্যাডজেটিভ, অ্যালার্ট এখানে কী হিসাবে, নাউন হিসাবে, আর এই প্রেডিটরি অ্যানিমালস হচ্ছে এখানে নাউন, প্রেডিটরি মানে হচ্ছে হিংস্র যেসব প্রাণী, হ্যাঁ, প্রেডিটর হিসাবে আমরা ব্যবহার করি, তারা ওয়ার সেড টু বি, কই গেল, ওয়ার সেড, আচ্ছা এখানে ওয়ার সেড টু বি, এখান থেকে এটুকু বাদ, আচ্ছা এইখান থেকে ওয়ার সেড টু হ্যাভ বিন কেপ্ট উইদিন দ্য বাউন্ডস মানে বাউন্ডারি, তাদেরকে তিনি বাউন্ডারি পর্যন্ত ঠেলে রাখছিলেন, যে লোকজনকে বলছে, ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট হি এনাবলড ভিলেজার্স, তিনি ভিলেজারদেরকে বলছেন টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট অ্যান্ড জঙ্গলস অ্যান্ড কাল্টিভেট দ্য ল্যান্ডস, বুঝছো, তোমরা জঙ্গলের কাছাকাছি থাকো, কোনো সমস্যা না, আমি দেখতেছি, আর তোমরা করো, মানে জমি চাষ করো, চাষাবাদ করো, এখানে উৎপাদন করো, থাকো, খাওয়া দাওয়া করো। যেহেতু তিনি ইসলাম প্রচার করতেন, সো সমাজ ব্যবস্থাকে ঠিক করাটা তার একটা দায়িত্বের মধ্যে পড়তো, এটাই তিনি করে গেছেন, ঠিক আছে। কনসিকুয়েন্টলি রেজাল্ট হিসাবে আমরা দেখব, গল্পের স্টোরি বলার ধরন দেখছো, অনেকগুলো স্টোরি বলার পরে কনসিকুয়েন্টলি আসছে, পিপল অফ দিস রিজন উড প্রে টু হিম ফর প্রোটেকশন, তার কাছে রিকোয়েস্ট করতো, এই প্রে মানে কিন্তু মানে নামাজ পড়া না, মানে তাকে জাস্ট রিকোয়েস্ট করতো আর কি, হ্যাঁ, প্রোটেকশনের জন্য। দ্য স্টোরি অফ গাজীপুর হ্যাভ বিন প্রিজার্ভড ইন ফোক লিটারেচার, যেহেতু আমরা অনেকক্ষণ ধরেই মানে 2টা চ্যাপ্টার ধরেই আমরা ফোক নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, ফোক আর্ট, ফোক মিউজিক, এখন আমরা ফোক লিটারেচার পড়তেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আর্টেও, ঠিক আছে, আমরা দেখব হ্যাজ বিন পারফর্মড ইন ইন্ডিজিনাস থিয়েটার, এবং এটা কি করা হয়েছে, এই স্টোরিগুলোকে ইন্ডিজিনাস থিয়েটারে পারফর্ম করা হয়, বিভিন্ন মানে সক্রিয় যেসব ইয়াগুলো আছে, থিয়েটারগুলো আছে, সেখানে বাংলাদেশে এটা কম হয়,
আমার মানে আমার স্টাডি ট্যুর ছিল ইন্ডিয়াতে, সো এখানে আমরা গেলে দেখছি যে বিভিন্ন দুর্গ যেগুলো আগে ছিল বিভিন্ন রাজারা ব্যবহার করতো সেগুলোতে এখন আর তারা ব্যবহার করে না, ওগুলোকে মিউজিয়াম বানাইছে, সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, মানে ওই রাজাদের ঘটনাগুলোই শোনায় সাউন্ড দিয়ে লাইট দিয়ে, হ্যাঁ, নানান রকম মানে ইয়া করে। তো গাজীর পিঠগুলো এরকমভাবে বিভিন্ন যাচাপালায় বা অন্যান্যগুলোতে হয়। সাম গাজীর পট, যেটা এই যে পটের কথা বলছিলাম, ঠিক আছে, তাহলে সাম গাজীর পট স্ক্রল যেগুলো এখন ব্রিটিশ মিউজিয়ামে আছে, হ্যাঁ, ব্রিটিশ মিউজিয়ামে এগুলা রয়েছে। আমার একজন সুপারভাইজার ছিল এক সময় যখন আমি মানে ইউনিভার্সিটি ছিলাম, তার আন্ডারে কাজ করতাম, উনি ব্রিটিশ মিউজিয়ামের কিউরেটর ছিলেন এবং গাজীর পট নিয়ে উনি বেশ ভালো গবেষণা করছেন। তো এনিওয়ে দিস আর দ্য থিংস আমরা দেখবো যে এরপরে বাদ বাকিগুলো দেখবা, খুবই সহজ। এমসিকিউগুলো তোমরা HW করে নিও ভাইয়া। কোশ্চেনে আসো, হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ গাজী পীর? তিনি কী করতেন? কামটা কী করতে পারতেন উনি? অ্যানিমালস, dangerous animals, make them docile, he could make them docile, হ্যাঁ, ক্রোকোডাইলদের সাথে ফাইট করতেন। এই জিনিসগুলো দিয়ে দিবা। ফোক লিটারেচারে হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য ফোক লিটারেচার অফ বাংলাদেশ? অ্যাবাউট হিম হবে, হ্যাঁ, অ্যাবাউট হিম ইন দ্য ফোক লিটারেচার অফ বাংলাদেশ। কীভাবে জানছি আমরা হিম ইন দ্য ফোক লিটারেচার? জানছি কীভাবে? ওই যে গাজীর পট, স্ক্রল পেন্টিং এবং অন্যান্য কিছু মাধ্যমে জানতে পারছি। আচ্ছা, কীভাবে ডিক্রিপ্টেড হইতো পট, গাজীর পট? লোকাল পিপলকে কীভাবে হেল্প করতো? অনেকভাবেই। ক্রোকোডাইলের সাথে ফাইট করে করতেন তিনি, তাদেরকে বলতেন যে কালটিভেট করো, তাদেরকে প্রোটেকশন দিতেন, হ্যাঁ, ইসলাম প্রচার করতেন, এইভাবে। যাও এবার, মেকিং ডেঞ্জারাস অ্যানিমাল আছে, ভার্বন আইএনজি আছে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে 22 সাল পর্যন্ত। তারপরে এখানে কি করব? ডসাইল, তারপর কী হবে? ইন্সপায়ারিং পিপল, ইন্সপায়ারিং, সব ভার্বন আইএনজি দিয়ে করতে হবে, ঠিক আছে? ইন্সপায়ারিং পিপল টু লিভ ক্লোজার টু জঙ্গল। তারপরে আর কি হবে? তারপরে হবে হচ্ছে 3 নম্বরে আমরা দিতে পারি মেকিং দেম কাল্টিভেট দ্য ল্যান্ড, হ্যাঁ। আর কি হইতে পারে? রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস, তো সো এখানে তুমি ইয়াও দিতে পারবা, প্রিচিং ইসলাম, তিনি ইসলাম প্রিচ করেছেন, প্রিচিং ইসলাম ইন নেয়া সুন্দরবন এরিয়া। যে কোনো আরও 2টা দিয়ে দিও, অনেকগুলো আছে। আর প্যাসেজ অ্যাজ ইউজুয়াল সামারি যেটা, সেটাকে প্যারাফ্রেজ করে দিয়ে দিবা। সো দ্যাটস ইট। 2টা ইম্পর্টেন্ট লেসন আমরা পড়লাম, এগুলো থেকে কিন্তু একাডেমিকে প্রশ্ন তো আসবেই ইনশাল্লাহ, অ্যাডমিশনে ফর শিওর আসবে। একাডেমিকে যদি মানে মিস হয়েও যায় কোনোভাবে, দেখবা যে অ্যাডমিশন অনেক প্রশ্ন আসবে। সো ভালো করে পড়বা ইনশাল্লাহ। পরের ক্লাসে দেখা হবে, তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।